জি 24 ঘন্টায় জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। হুমায়ুন আজাদ বলেছিলেন পাকিস্তান ভাঙার অপরাধে এদেশে একদিন মুক্তিযোদ্ধাদের ফাঁসিতে ঝোলানো হবে। সেই ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে বাংলাদেশে। ইউনূস সরকারের আমলে মুক্তিযোদ্ধারা মার খান, জুতোর মালা পরিয়ে তাদের ঘোরানো হয়, আর যুদ্ধাপরাধীদের মুক্তি দেয়া হয়। হাতে ধরিয়ে দেওয়া হয় এভাবে ফুলের তোড়া। কুখ্যাত আলবদরের অপরাধী এটিএম আজহারুল মুক্তি পেল আজ। তাকে সাদরে বরণ করল জামাত ইউনূসের সাঙ্গপাঙ্গরা। সোনার বাংলা ছাড়খাড় করতে আজ এক দৈত্য মুক্তি ঘটল, যার হাতে লেগে হাজারো মানুষের রক্ত, হাজারো মহিলার অসম্মান। আজ স্পেশাল 24-এ সেই লজ্জার বাংলাদেশের কথা। যার হাতে 1200 নিরীহ নাগরিকের রক্ত লেগে আছে, তাকে কি বলবেন? যার ইন্ধনে শয়ে শয়ে মহিলাদের ধর্ষিত হতে হয়েছে, তাকে কি বলবেন? পাক সেনার হাত ধরে গণহত্যার অভিযোগ যার ঘাড়ে, সেই এটিএম আজহারুল ইসলাম একজন দুর্বৃত্ত, যুদ্ধাপরাধী, জঙ্গি, খুনি, ধর্ষক ছাড়া তাকে আর কিছু বলা যায় কি? জামাতের সেই কুখ্যাত নেতা, যার ওপর মৃত্যুদণ্ডের খাঁড়া ঝুলছিল, সেই এটিএম আজহারুল আজকে মুক্তি পেল। মৌলবাদী জামাত আর ইউনূস সরকারের উচ্ছ্বাস আজ। ৭১-এর দগদগে ক্ষত বুকে নিয়ে চলা দুই পারের বাসিন্দাদের আজ লজ্জার দিন। আমাদের লজ্জার দিন, বাংলাদেশের লজ্জার দিন। লজ্জা পাও বাংলাদেশ, কৃতকর্মে এবার অন্তত লজ্জা পাও। সাল মগবাজারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছিল কুখ্যাত জামাতের নেতা এটিএম আজহারুল ইসলামকে। আজহারুলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল। রংপুর গণহত্যায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল আজহারুলের বিরুদ্ধে। 2014 সালের 30শে ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজহারুলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই মৃত্যুদণ্ড খারিজ, মুক্তি খুনি আজহারুলের। বুধবার সকাল 9টা নাগাদ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে এলো এই দৈত্য। মুক্তির আনন্দে তখন বাইরে ভিড় উগ্রপন্থীদের। মুক্তিযুদ্ধ বিরোধী জামাতি আল বদর নেতা আজহারুল বেরিয়ে এসে খুশিতে বলে উঠল, আমি এখন স্বাধীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটিএমের মতো রাজাকার পাক সহযোগীর মুক্তিতে বাংলাদেশে দুটো ছবির কোলাজ তৈরি হয়ে গেল। যুদ্ধাপরাধীর হাতে ফুলের তোড়া আর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা। গত বছর ডিসেম্বরের ছবি। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতোর মালা পরানো হয়েছিল এভাবে। জামাত শিবিরে উচ্ছ্বাস। আজহারুলের মুক্তির দাবিতে এর আগে একাধিকবার মিছিল করেছে তারা। লাগাতার ইউনূসের ওপর চাপ তৈরি করে গিয়েছেন জামাতের আমির শফিকুর রহমান। এটিএম এর মুক্তিতে জামাত শিবিরের দাবি, এতে ন্যায় বিচারের প্রতিফলন ঘটেছে। অসংখ্য বাঙালির লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করা এই যুদ্ধাপরাধীর মুক্তিতে নাকি ন্যায় বিচার। আজহারুলের মুক্তিতে আরও একবার স্পষ্ট হয়ে গেল কাদের কাঁধে ভর করে রেখে চলেছে ইউনূস সরকার। অবশ্য লুকোছাপা নেইও আর। আজহারুলের মুক্তিতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পোস্ট। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের।
আরও একবার স্পষ্ট হয়ে গেল জুলাই আন্দোলনের ভাবনা। গণতন্ত্র নয়, পাকতন্ত্র, মৌলবাদকে ফিরিয়ে আনার লড়াই ছিল সে আন্দোলন। আরও একবার স্পষ্ট হয়ে গেল তা। এ লজ্জা কোথায় রাখবে বাংলাদেশ? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। কেন এই এটিএম আজহারুলকে দৈত্য, যুদ্ধাপরাধী, নৃশংস অপরাধী বলছি? আসুন এবার তার খতিয়ান দিই। ভয়ঙ্কর সেই ঐতিহাসিক নৃশংসতার ইতিহাস দেখাই আপনাদের। পাক সেনার হাতে হাত মিলিয়ে আজহারুলের মতো রাজাকারের হাতে খুন হয়ে গিয়েছিলেন শয়ে শয়ে সাধারণ মানুষ, হিন্দু মুসলিম নির্বিশেষে। এটিএম আজহারুল ইসলাম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল। ৭১ সালে সে ছিল জামায়াতের সেই সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের জেলা কমিটির সভাপতি, পাক সেনা সহযোগী আলবদর বাহিনীর রংপুর শাখার কমান্ডার। মুক্তিযুদ্ধের সময় খুন, অপহরণ, ধর্ষণ, নির্যাতনের মতো অভিযোগ। আলবদর বাহিনীর নেতা হিসেবে রংপুর অঞ্চলে গণহত্যা চালিয়ে অন্তত ১৪০০ লোককে খুনের নেতৃত্ব, আর সরাসরি ১৪ জনকে খুনের অভিযোগ রয়েছে এই দৈত্যের বিরুদ্ধে। ঠিক কি কি অভিযোগ? ১৯৭১ সালের ২৪ থেকে ২৭ মার্চ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আইনজীবী জাররেজ মিয়া সহ ১১ জনকে অপহরণ করা হয়। তারপর রংপুর ক্যান্টনমেন্টে নিয়ে গিয়ে ৭ দিন ধরে লাগাতার নির্যাতন করা হয়। রংপুর শহরের দকিগঞ্জ শ্মশানে ব্রাশ ফায়ার করে খুন করা হয় প্রত্যেককে। পাক সেনার সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একের পর এক কুকীর্তি চালিয়ে গিয়েছে এই আজহারুল। ১৯৭১ সালের ১৬ এপ্রিল রংপুরে একাধিক গ্রামে লুটপাট চালানো হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। মোকসেদপুর গ্রামের ১৪ জনকে গুলি করে খুন করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল রংপুরের ঝাড়ুয়ার বিলের আশেপাশের গ্রামে হামলা চলে, প্রায় ১২০০ মানুষের গণহত্যা হয়, বাড়িঘরে লুটপাট চালানো হয়, দেওয়া হয় আগুন। ৭১-এর সময় বাংলাদেশের বৌদ্ধিক ভাবনার কোমর ভেঙে দেওয়ার ছক ছিল পাকিস্তানের। সেই কাজে হাত লাগিয়েছিল এই আজহারুল আর তার দলবল। ১৯৭১ সালের ৩০ এপ্রিল কারমাইকেল কলেজের ৪ জন অধ্যাপক ও এক অধ্যাপকের স্ত্রীকে অপহরণ করা হয়, দমদম ব্রিজের কাছে নিয়ে গিয়ে গুলি করে খুন করা হয়। শুধু তাই নয়, অসংখ্য মহিলাকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ রয়েছে এই দানবের বিরুদ্ধে। ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর মনসুরা খাতুন সহ অসংখ্য মহিলাকে অপহরণ করা হয়। টাউন হলে দিনের পর দিন আটকে রেখে ধর্ষণ সহ শারীরিক নির্যাতন চলে। মুক্তিযুদ্ধের পক্ষে থাকা পরিবারকে টার্গেট করে চলে নির্যাতন। ৭১-এর নভেম্বরের মাঝামাঝি সময় রংপুর শহরের গুপ্তপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়ায় শওকত হোসেন রাঙা সহ একাধিক মুক্তিযোদ্ধাকে অকথ্য নির্যাতন করা হয়। আর আজকের বাংলাদেশও সেই জয় বাংলা স্লোগানে আপত্তি তোলে যখন, তখন স্পষ্ট দেশ কাদের হাতে। দেশ যুদ্ধাপরাধী, রাজাকার, জামাতি আর তাদের মদতে চলা ইউনূস সরকারের হাতে বলেই এই খুনি ধর্ষকরা সোল্লাসে চিৎকার করে বলে তারা স্বাধীন, তারা মুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। অসংখ্য লাশের ওপর দাঁড়িয়ে এই মুক্তির নির্লজ্জ উল্লাসের অপরাধের বিচার হবে কি? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। জামাতের ইসলামী ছাত্র শিবির ৭১ সালে তাদের নাম ছিল ইসলামী ছাত্র সংঘ। এদের সদস্যদের নিয়ে তৈরি হলো আল বদর। ৭৭ সালে এই আল বদর ইসলামী ছাত্র শিবির নামে বৈধতা পায়, কিন্তু ততদিনে এরা পাকিস্তানের সেনার সঙ্গে হাত ধরাধরি করে লাগাতার কুকীর্তি চালিয়েছে। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাক সেনার সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়ে গিয়েছিল এই আল বদর। এটিএম আজহারুল, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বাংলাদেশে এরা সব কুখ্যাত নেতা। বাংলাদেশে এক রোগের নাম আল বদর। আবারও সেই রোগে অসুস্থ হতে চলেছে বাংলাদেশ। 22 এপ্রিল ১৯৭১ ময়মনসিংহের জামালপুরে তৈরি হয় আল বদর গোষ্ঠী। মোহাম্মদ আশরাফ হোসেন ছিল এর নেতা। কি কাজ ছিল এদের? জেনারেল নিয়াজির মদতে শুরু হয় আল বদরের।
পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী এরা। মুক্তিযোদ্ধা, বাঙালি হত্যা, নারী ধর্ষণ, একাধিক অভিযোগ আল বদরের বিরুদ্ধে। শিক্ষিত মানুষের তালিকা তৈরি করে এরা খুন খারাপি চালায়। বুদ্ধিজীবীদের অপহরণ করে লাগাতার খুন খারাপি আল বদরের দৌলতে। স্বাধীনতা যুদ্ধের সময় বিশেষ করে শেষের দিকে বহু হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয় আল বদর বাহিনীকে। আল বদর বাহিনী পুরো সময় ধরে তাদের কাজকর্ম চালালেও মুক্তিযুদ্ধের শেষের দিকে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের দুদিন আগে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে। মুক্তিযুদ্ধের পর আল বদর বাহিনীর অনেকেই পালিয়ে পাকিস্তান চলে যায়। শুধু আল বদরই নয়, তৈরি হয় রাজাকার বাহিনী, আল শামসের মতো গোষ্ঠী। 1947 সালে হায়দ্রাবাদের নিজাম তৈরি করে রাজাকার বাহিনী। ভারতের অংশ না হওয়ার চেষ্টায় এই রাজাকার বাহিনী তৈরি করেন তৎকালীন নিজাম। তার অনুপ্রেরণায় 71 সালে জামাতের মদতে পাক সেনা তৈরি করে রাজাকার বাহিনী। 71 সালের মে মাসে খুলনার আনসার ক্যাম্পে রাজাকার বাহিনীর প্রতিষ্ঠা হয়। এছাড়াও মতিউর রহমানের মতো অনেকে মিলে আল শামসের মতো গোষ্ঠীও তৈরি করে ফেলে পাক সেনার সহযোগিতায়। আজহারুলের মতো নেতারা এই সব গোষ্ঠীতে ঘুরে বেরিয়েছে, খুন ধর্ষণ চালিয়ে গিয়েছে অকাতরে। এই আল বদরের আজহারুলকে মুক্তি দিল বাংলাদেশ। ইতিহাসের প্রতি, পূর্বপুরুষের রক্তের প্রতি কতটা অবজ্ঞা থাকলে এই কাজ করা যায় তা ভেবে লজ্জিত বাংলাদেশের শিক্ষিত মানুষ। প্রতিবাদ দেশ জুড়ে, স্লোগান উঠছে, আতে আজাহার, তুই রাজাকার, তুই রাজাকার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি জানি জি 24 ঘন্টার এই স্পেশাল 24 বাংলাদেশ থেকে অনেকে দেখছেন। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, লজ্জা করছে আপনাদের? অস্বস্তি হচ্ছে? রংপুরে যান, আজও রংপুরের আনাচে কানাচে এই আজহারুলের মতন দানবের কিস্সা। আজও ঝাড়ুয়ার বিল, সেখানে অসংখ্য লাশের গল্প রয়েছে, অসংখ্য মন খারাপ রয়েছে, তাদের পরিবার এখনো রয়েছে। তাদের অবস্থাটা একবার ভাবলেন না আপনারা? এই আজহারুলের মতন অপরাধীদের মুক্তিতে ইউনূসরা কিন্তু একটা বার্তা দিতে চাইছে, প্রাক স্বাধীনতা যুগে ফিরে যাওয়ার বার্তা। বাঙালির আলাদা কোনো সত্তা নয়, ইসলামী মৌলবাদী সত্তা ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা। পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র ইউনূসদের আদর্শ, তাদের তো কোনো নাগরিক সমাজের কোনো সমর্থন নেই, এই মৌলবাদীরাই ভরসা। ঠিক সেই জায়গায় ভোটে যেতে ভয় তাদের, কারণ জানে ভোটে গেলে একটাও ভোট পাবে না এই জামাতিরা, এই ছাত্রদল একটাও ভোট পাবে না। ঠিক সেই জায়গা থেকেই ভোট পিছিয়ে দিয়ে, সাধারণের মধ্যে ভয় ঢুকিয়ে, ভারত বিদ্বেষ ঢুকিয়ে ধীরে ধীরে বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা। হিন্দুদের পোড়া বাড়ি ঘর মন্দির থেকে ওঠা ধোঁয়ায় একটা দৈত্য জেগে উঠছে, যেন সোনার বাংলা আরো অচেনা হয়ে যাচ্ছে। আরো বাংলাদেশের মানিকগঞ্জের সদরপুরে ঘোনার কালী মন্দির থেকে পাক খাচ্ছিল ধোঁয়া। রাতে জ্বালানো হয়েছে মন্দির। হিন্দু মন্দির শুধু নয়, বাংলাদেশের সাধারণ হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের স্বপ্ন পোড়া ছাই রয়ে গিয়েছে মন্দিরে। আমজনতা তো এই দেশ চায়নি। সোনার বাংলাকে মৌলবাদের বাংলাদেশ বানাচ্ছে জামাতিরা। এটিএম আজহারুলের মতো জঙ্গি অপরাধীর মুক্তিতে সেই বার্তাই স্পষ্ট। বাংলাদেশের তদারকি সরকার গণতান্ত্রিক শক্তি এবং শুভ শক্তির বিরুদ্ধে, এবং জামাত এবং এই ধর্মান্ধ যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদের অনুপ্রেরণায় এবং তাদের সহযোগিতায় এই সরকার পরিচালিত হচ্ছে। এবং শেখ হাসিনার মানে যে বিতরণের পর বাংলাদেশ প্রত্যক্ষ করেছে কিভাবে বিভিন্ন যুদ্ধ অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে বিভিন্ন জেল থেকে, এবং বাংলাদেশ এখন চলছে পাকিস্তানের মদতপুষ্ট আইএসআই এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন জঙ্গি সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যার নেতৃবর্গ এবং কর্মকর্তারা রাজাকার ছিলেন এবং যুদ্ধ অপরাধী ছিলেন এবং যারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করেন। বাঙালি চরিত্র পাল্টে দিতে চাইছে ইউনূসের সরকার। একমাত্র মৌলবাদী হোক পরিচয়, বাংলার চরিত্র বদলের কাজ চলছে। আজহারুলের মতো নরপিশাচরা তো তারই কারিগর।
বাংলাদেশের যে চারিত্রিক কাঠামো সেটা চেঞ্জ হতে চলেছে, কারণ বাংলাদেশ নামটি থাকবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে বুদ্ধিজীবী মহল। পাশাপাশি যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে মুজিবরের সমস্ত অস্তিত্ব তো বিনষ্ট করা হচ্ছেই, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেও বিকৃত করা হচ্ছে বাংলাদেশে, এবং আগামী দিনে বাংলাদেশে মানে জাতীয় যে নোট রয়েছে দেশের, সেই নোটের মুজিবুর রহমানের নোট তার ছবি বিলুপ্ত করা হচ্ছে। সুতরাং এটা পরিষ্কার যে বাংলাদেশে বর্তমানে যে অবস্থা চলছে সেখানে আগামী দিনে নৈরাজ্য আরও সুপ্রতিষ্ঠিত হবে এবং ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না। সুতরাং এই দুর্বৃত্তরা চারিপাশে ঘুরে বেড়াবে, ফলে বাংলাদেশে শুধু ল অ্যান্ড অর্ডারই বিহত হবে না, সুতরাং বাংলাদেশের আগামী দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ সেটা কিন্তু সত্যি বিনষ্ট হবে, কারণ এই যুদ্ধ অপরাধীরা কখনো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেবে না এবং তারা নতুন করে আবার প্রাক স্বাধীনতা যুগে ফিরে যেতে চাইছে। হিন্দুদের বাড়িঘরে লুটপাট চলেছিল, আগুন দেওয়া হয়েছিল। যশোরের অভয়নগর এখন থমথম। প্রাক স্বাধীনতা যুগের অত্যাচারের কিস্সা আজ গোটা বাংলাদেশে ঘুরে ফিরে আসছে। এভাবেই দৈত্যরা বেরিয়ে আসছে পালে পালে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। যে কোনো মৌলবাদী রাষ্ট্র তাদের কাছে নাগরিকটা একটা বোর্ডের মতো। তারা শুধু নিজেরটা বোঝে, ক্ষমতা বোঝে, মৌলবাদকে বোঝে। সাধারণ নাগরিকের সুখ দুঃখ, আর্থিক সমৃদ্ধি, দেশের উন্নয়ন কিচ্ছু না। বাংলাদেশ তা হাড়ে হাড়ে প্রমাণ করেছে। পাকিস্তান যেমন নিজের দেশের নাগরিকের কোনো দায়িত্ব নেয় না, নিতে চায় না, নিতে পারেও না। বাংলাদেশ সেই পথেই। আর ঠিক এই কারণেই ভারতে তাদের নাগরিকদের ঠেলে দেওয়ার কাজ চলে। ভারত তাদের ফেরত পাঠালেও নিজের নাগরিকদের দায়িত্ব নিতে অস্বীকার করে। দুর্ভাগ্য বাংলাদেশের সেই সব নাগরিকদের যাদের নিতে অস্বীকার করে তাদের দেশের সরকার। অবশ্য সরকার বা কোথায়, বেআইনি জবরদখলের সরকার। কোচবিহারের ঘটনা বলবো আপনাদের। নো ম্যানস ল্যান্ডে আটকে রয়েছে বাংলাদেশের কিছু বাসিন্দা। নিজের দেশেই তারা ব্রাত্য। মঙ্গলবার রাতে কোচবিহারের সিতাই সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলে। অন্তত 13 জন বাংলাদেশি সীমান্ত পার করার চেষ্টা করে বলে খবর। 78 ক্যাম্পের বিএসএফ জওয়ানরা বাধা দেন। বাধা পেয়ে যখন তারা নিজের দেশে ফেরার চেষ্টা করে তখন বাধা আসে তাদেরই দেশের নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে। আটকে দেয় বিজিবি। ফলে তারা না পারল ভারতে ঢুকতে, না পারল দেশে ফিরতে। দুই দেশের মাঝে নো ম্যানস ল্যান্ডে আটকে তারা। দুই পারে কড়া পাহারা বিএসএফ আর বিজিবির। এর আগে মঙ্গলবার অসমে উত্তেজনা ছড়ায়। অসমের মনকাচার সীমান্তে প্রায় 14 জন অনুপ্রবেশকারীকে হাতে নাতে ধরে ফেলেন বিএসএফ জওয়ানরা। তাদের পাল্টা নিজের দেশে ফেরত পাঠাতে গেলে উত্তেজনা ছড়ায়। রীতিমতো হাতাহাতি হয় বলে খবর। এরপর কোচবিহারেও একইভাবে অনুপ্রবেশের চেষ্টা। শিলিগুড়ির বাগডোগরা ব্যাংডুবি সেনা ছাউনি এলাকা থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয়েছে। আজিজুল ইসলাম ওপারের দিনাজপুরের দামালপুরের বাসিন্দা। 20 দিন আগে নদী পেরিয়ে শিলিগুড়ি সীমান্তে ঢোকে সে। এর আগে গত 9 তারিখ এই এলাকা থেকেই আরেকজনকে গ্রেপ্তার করা হয়, সেও বাংলাদেশি। অন্যদিকে উত্তর 24 পরগনার পানিহাটিতে ঘোলা থানার হাতে আটক 2 অনুপ্রবেশকারী। তবে শুধু ভারত সীমান্তে তো নয়, নেপালের মাধেশ হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চলছে বলে খবর। অন্তত 50 জনের অবৈধ প্রবেশের চেষ্টা চলছে বলে খবর। ভুয়ো নথি মিলেছে, চিন্তায় স্থানীয়রা। उसमें इधर से जा रहा था, उसमें लाइट आ रहा था। हम लोग तो देखे कि ये दूसरा चीज है, लेकिन बाद में पता चला कि ये ड्रोन है। तो भाई लगा 8:30 बजे रहा था, बस वो आसमान नूर रही थी, छोटी छोटी नजर आ रहा है लगभग सब, लेकिन ड्रोन जैसा खाए बहुत ऊंचाई पर लगभग 30 के 15-16 फीट तो देखे थे रात को। इसके बाद कहा गया नहीं। গোটা দেশ জুড়ে অভিযান জারি, সীমান্তে কড়াকড়ি। তারপরেও নিজের দেশের নাগরিককেও ব্রাত্য করে রাখে ইউনূসের সরকার। সেখানে এটিএম আজহারুলের মতো যুদ্ধাপরাধীদের কদর। সাধারণ মানুষের জীবনের দাম শূন্য। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।